ন্যারেশন আসলে কি জিনিস এখানে আমরা অনেক বিস্তারিত শিখবো না, আমরা খুব দ্রুত করব। কত প্রকার কি কি কাকে বলে এগুলো তুমি জানো, যেগুলো একটু ট্রিকি বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, কেমন? দেখো এখানে বলছে ন্যারেশন শব্দের অর্থ কিন্তু উক্তি, মানে কথা বলা। ধরো আমি একটা কথা বলতেছি, সেই কথাটাই বলা। হ্যাঁ, ধরো তোমাকে তোমার বান্ধবী, ধরো মরিয়ম নামে একটা তোমার বান্ধবী আছে, অথবা সুমাইয়া নামে একটা তোমার বান্ধবী আছে, সে একটা কথা তোমাকে বলেছে, বুঝতে পারছো? সে যে কথাটা বললো সেই কথাটা তুমি যদি হুবহু এসে আমার কাছে বলো, সেটাই হবে কি ন্যারেশন বা উক্তি। হ্যাঁ, এই ন্যারেশন বা উক্তি দুই ধরনের হতে পারে। ধরো সুমাইয়া তোমাকে বললো, তুই আজকে কি দিয়ে ভাত খাইছিস? হ্যাঁ, তুমি এই বিষয়টা এসে সরাসরি যদি আমার কাছে বলো যে সুমাইয়া আমাকে বলেছে তুই আজকে কি দিয়ে ভাত খাইছিস, এরকম যদি হুবহু সুমাইয়া যেরকম ভাবে বলছে সেরকম হুবহু বলো, তাহলে সেটা হচ্ছে কি ন্যারেশন বলো তো? ডিরেক্ট ন্যারেশন। আর যদি তুমি বলো সুমাইয়া আমাকে বলল যে আমি আজকে কি দিয়ে ভাত খাইছি, হ্যাঁ, বা সুমাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে আমি আজকে কি দিয়ে ভাত খাইছি, তাহলে সেটা হবে কি ইনডিরেক্ট ন্যারেশন। আমি একটু যদি লিখে দেখাই তোমাকে, এখানে যদি একটু খেয়াল করো যে সুমাইয়া আমাকে বলল, সুমাইয়া কি বললো, বল তোমার নাম কি। এই তোমার নাম কি সুমাইয়া কিন্তু হুবহু এরকমই বলছিল যে তোমার নাম কি। এই কথাটাই যখন আমার কাছে এসে সরাসরি হুবহু ওই রকম ভাবে বললা, তখন সেটা এটা সরাসরি বললা, এই জন্য এটাকে বলা হয় কি ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন বলা হয় বলো তো? ডিরেক্ট ন্যারেশন। ওকে, হ্যাঁ। যে প্রথম বাক্যে আমরা বলছি যে তুমি বললা যে সুমাইয়া আমাকে বলল তোমার নাম কি, এটা সুমাইয়া যেরকম ভাবে তোমার নাম কি জিজ্ঞেস করছিল তুমি হুবহু সেরকম ভাবে এসে বললা, অর্থাৎ ডিরেক্ট, কোনো রূপ পরিবর্তন না করে বক্তার বক্তব্যকে অবিকল তার ভাষায় বললা, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আবার কি বললা, যে সুমাইয়া আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নাম কি, ঠিক আছে? বা সুমাইয়া আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো, তুমি এভাবে বলতে পারো। বাংলায় আসলে ওরকম ভাবে ইংলিশের মতো মিলবে না, তারপরেও সুমাইয়া আমাকে জিজ্ঞাসা করলো আমার নাম কি, বুঝতে পারছো? বা সুমাইয়া আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো, এরকম যদি বলো। দেখো এখানে সুমাইয়া যেরকম উক্তিটা বলছিল তুমি হুবহু সেরকম বলছো, এই জন্য এটা ডিরেক্ট ন্যারেশন। আর এখানে সুমাইয়া যেভাবে বলছে সেরকম না বলে তোমার নিজের ভাষায় বলছো, এইটা বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। বুঝতে পারছি কিনা? ওকে, এখন দেখো এখানে বলছে যে, এখানে বলছে বক্তার বক্তব্যকে অবিকল তার ভাষায় ব্যক্ত করাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলে। ওকে, যেমন বলতেছে ফাইসুল সেইড টু মি, ফাইসুল আমাকে বললো, কি বললো? আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, আমি বলছি যে আই এম এ স্টুডেন্ট, আমি বলছিলাম কি, তোমাকে বললাম আমি একজন ছাত্র। তুমি তোমার হচ্ছে বান্ধবীর কাছে গিয়ে সেম টু সেম কোনো পরিবর্তন না করে সরাসরি বললা যে ফাইসুল ভাই বলল আমি একজন স্টুডেন্ট। ওকে, কিন্তু এটা হচ্ছে কি তুমি সরাসরি বললা আমি একজন স্টুডেন্ট, আমি যেভাবে বলছি সেরকম ভাবে বললা, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কিন্তু বক্তার বক্তব্যকে নিজের মতো করে পরোক্ষভাবে বলাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। কিরকম ব্যাপারটা? ফাইসুল টোল্ড মি, ফাইসুল আমাকে বলেছিল যে দ্যাট, যে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তাহলে এখন যদি তুমি কি করলা, নিজের মতো করে বললা, আমি তো বলি নাই যে হি ওয়াজ এ স্টুডেন্ট, আমি বলছি কি আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট বলাতে এটা যদি হুবহু আমার মতো করেই তার কাছে বলো, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যদি তোমার মতো করে বলো, কারণ আমি তো বলি না হি ওয়াজ এ স্টুডেন্ট, আমি বলছি কি আই এম এ স্টুডেন্ট, এখানে তুমি আমি আই এম এ স্টুডেন্ট বলছিলাম, এখানে হুবহু হচ্ছে কি আমার মতো করেই বলছিলে, এই জন্য এটা ডিরেক্ট ন্যারেশন। আর এখানে কি করছিলা, তুমি নিজের মতো করে বলছিলে, এই জন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। বুঝতে পারছি? এখানে ইনডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট স্পিচ কিন্তু একই রকম। তোমাকে যদি কেউ বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ, একই রকম যে জিনিস। ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন একই জিনিস। ওকে, বেসিক কনসেপ্টের ব্যাপারটা কিরকম, যে ডিরেক্ট স্পিচের দুইটি অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে। হ্যাঁ, এই দেখো ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট এটা একটা অংশ, আবার ফাইসুল সেইড এটা একটা অংশ। বুঝতে পারছো? আচ্ছা, তুমি দেখো আই অ্যাম এ স্টুডেন্ট এই কথাটা কার কথা ছিল? আমার কথা, আমার বক্তব্য, আমার স্পিচ। বুঝতে পারছো? যেটা বক্তব্য সেটাই স্পিচ, যেটা বক্তব্য সেটাই কি স্পিচ। ওকে, আচ্ছা, বা সেটাই ন্যারেশন। তো যাই হোক, এখানে বলছিলাম আই এম স্টুডেন্ট, আমি সরাসরি যেরকম ভাবে বলছিলাম, এটা হচ্ছে আমার একটা স্পিচ, এই জন্য এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ, এই অংশটাকে কি বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে যে ভার্ব দিয়ে হচ্ছে, যে ভার্ব দিয়ে কোনো ব্যক্তি যে ক্রিয়া দিয়ে বক্তব্য শুরু করে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এই ভার্ব দিয়ে আমি বক্তব্য শুরু করছিলাম, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। বুঝতে পারছো? তাহলে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ অর্থাৎ এইটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হচ্ছে কি
এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে বলো তো এই বাক্যে রিপোর্টিং ভার্ব এইটুকু আর এইটুকু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, বুঝতে পারছো? স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে, যে বাক্যটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে ইনভার্টেড কমা, এই যে এই দুইটা আমরা সেদিন ইয়েতে শিখছিলাম, ঠিক আছে, পাংচুয়েশন মার্কে শিখছিলাম, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে রিপোর্টিং, সরি এটা হচ্ছে কি ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তার কথা হুবহু এই অংশে থাকে, আর এই বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। বুঝতে পারছো? ক্লিয়ার? টেন্সের পরিবর্তন। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে ইনডিরেক্ট স্পিচে নিম্নোক্ত পরিবর্তনগুলো হবে। ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বটা কি হয়, পাস্ট টেন্সে হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে নিম্নোক্ত পরিবর্তনগুলো হবে। ওকে, যেমন যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি? যদি ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট। ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। মানে একই রকম, জাস্ট শুধু কি ওই কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াসই, কিন্তু সেটা প্রেজেন্টের থাকলে পাস্টের হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর বাদ বাকি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, অর্থাৎ আমরা জানি কি, এই যে এইভাবে কিন্তু আমরা জানি, যদি আমরা 1 2 করে চিহ্নিত করি, যেটা পাস্ট ইনডিফিনিট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার পাস্ট পারফেক্ট, আর 4 নাম্বার কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তুমি দেখো এই যে বিজোড়ের সাথে বিজোড়, জোড়ের সাথে জোড়, দেখছো? বুঝতে পারছি? ওকে, এখন যে বিষয়টা হলো সেটা হচ্ছে এরপরে পাস্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্টই হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। এরপরে ফিউচার টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি ফিউচার টেন্সে শ্যাল উইল থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে কি হবে, শুড বা উড হবে। আর মডাল ভার্ব যদি ক্যান, মে বা মাস্ট থাকলে তাহলে কি হবে, কুড, মাইট বা হ্যাড টুতে পরিবর্তন হবে। ওকে, সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রে কিন্তু, বা সায়েন্টিফিক ফ্যাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু মে এবং চিরকাল বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এই যে পরিবর্তনগুলো আসলে কোন সময় হবে সেই জিনিসটা আমি একটু তোমাকে দেখাই। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমনে? এখানে এই সেইটটা হচ্ছে ভি2 ফর্ম। সেইটটা কি, এখানে ভার্ব সেইট, সেইটটা হচ্ছে ভি2 ফর্ম। আর শিখা এখানে সাবজেক্ট, তো সাবজেক্টের পর যদি ভি2 আসে তাহলে সেটা আমরা বলছিলাম কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সাবজেক্টের পর ভি2 থাকলে সেটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখানে যদি শিখা প্লেড থাকতো তাহলে কি প্লেডটা হচ্ছে কি ভি2, পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। ওকে, কিন্তু যদি প্লে থাকতো বা সে থাকতো, ধরো এখানে আছে সে, শিখা সে, এই সেটা কি ভি1 ফর্ম। যদি এখানে সে হতো না, শেষ হতো। ওকে, শেষ হতো কারণ হচ্ছে কি শিখা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে সে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে। ওকে, তাহলে এখানে যদি বলতাম শিখা শেষ, শিখা বলে, সেক্ষেত্রে হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, কারণ হচ্ছে কি ভার্বটা ভি1 এ আছে, আর সাবজেক্টের পর ভি1 ফর্ম থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখানে আমরা বললাম শিখা, এটা আমরা নিব কি, শিখা সেইড টু মি, শিখা আমাকে বলেছিল। তাহলে এটা কি পাস্ট টেন্সে আছে না, কি আছে, পাস্ট টেন্সে আছে। আমি কিন্তু এখানে লিখেছি, দেখো এখানে আমি একটা কথা লিখেছি, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলে, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকবে বলো তো, পাস্ট টেন্সে থাকবে। রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকবে বলো তো, পাস্ট টেন্সে থাকবে। এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে বলো তো, পাস্ট টেন্সে আছে। দেখছো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তখন কি হবে, তখন হচ্ছে এই ইনডিরেক্ট স্পেসে গিয়ে এই পরিবর্তনগুলো হবে। ওকে, তাহলে কেমন, ধরো এখান থেকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দেব কি, আই অ্যাম এ কি স্টুডেন্ট, তুমি বলছিলা কি যে আমি একজন কি ছাত্র। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এটাকে যখন আমরা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করব তাহলে আমরা লিখব শিখা টোল্ড মি, কি লিখবো, টোল্ড মি। এখানে টোল্ড কেন লিখলাম এটা আমরা পরে শিখবো, কিছুক্ষণ পরে। টোল্ড মি, শিখা আমাকে বলেছিল দ্যাট, এই দ্যাটটাও কি জন্য লিখলাম সেটাও আমি তোমাকে পরে বলবো। কিন্তু টোল্ড মি দ্যাট, এখানে দেখো এই যে রিপোর্টিং ভার্বটা কিসে আছে বলো তো, পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব কোন টেন্স আছে বলো তো, পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আমি বলছি কি, এটা এটা কোন কোন স্পিচ বলো তো, এটা ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ?
তুমি যেভাবে বলছিলে, ঠিক আছে, শিখা সেইড টু মি আই এম স্টুডেন্ট, তুমি এরকম ভাবে বলছিলে যে আই এম স্টুডেন্ট, আমি অন্যের কাছে গিয়ে সেই কথাটাই বললাম, কোনো পরিবর্তন করিনি। ধরো ফারজানের কাছে কি আমি বললাম যে শিখা আমাকে বলেছে আমি একজন স্টুডেন্ট, তাহলে এই যে আই এম স্টুডেন্ট মানে হচ্ছে তুমি নিজেই একজন স্টুডেন্ট, আমি কিন্তু নিজের ভাষায় বলিনি, তুমি যেভাবে বলেছো সেইভাবে বলছি, এই জন্য এটা কি ডিরেক্ট স্পিচ। তো এখন এটাকে পরে রেটে করতেছি, তাহলে এটা যে ডিরেক্ট সেটা আমরা লেখা রাখি ডিরেক্ট। ওকে, এখন এই নিচে যেটা করতেছি সেটা কি কোন স্পিচ বলো তো? ইনডিরেক্ট। ওকে, এখন ইনডিরেক্ট স্পিচে গিয়ে আমরা বলবো কি শিখা টোল্ড মি দ্যাট, শিখা আমাকে বলেছিল যে, এইটুকু কেন পরিবর্তন করলাম সেটা আমরা পরে বলতেছি। কিন্তু কি হবে এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, কোন টেন্স আছে বলো তো? পাস্ট টেন্স আছে, এই জন্য রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। ইনডিরেক্ট স্পিচে আসছি আমরা, ইনডিরেক্ট স্পিচে গিয়ে কি হবে রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচটা এর টেন্সগত পরিবর্তন হবে। বুঝতে পারছো? অন্য যদি কোনো কিছু হইতো, যদি হচ্ছে কি এই রিপোর্টিং ভার্বটা যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকতো অথবা ফিউচার টেন্সে থাকতো, তাহলে কিন্তু এই যে রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচে গিয়ে সেখানে পরিবর্তন হতো না। কিন্তু এখানে যেহেতু হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তন হবে। তাহলে এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এই যে দেখো আমরা বলছি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হলে কি হবে, রিপোর্টেড স্পিচটা কি হবে, রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের নিম্নোক্ত পরিবর্তন হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট কেমনে বানাবো? আই অ্যাম স্টুডেন্টটা সেটাকে আমরা লিখবো কি হচ্ছে কি আইটা কাকে ফলো করবে? শিখাকে ফলো করবে। কেন কি জন্য ফলো করতেছে আমরা পরবর্তীতে শিখবো। এখানে দেখো এই যে এই আইটা শিখাকে ফলো করে, শিখার পরিবর্তে আমরা কি বসাবো? সি বসাবো। এখন এই এমটাকে আমরা কি বানায় দেবো? অজ বানায় দেবো। এম এর পাস্ট ফর্ম কি? অজ। বুঝতে পারছো? অজ। ঠিক আছে, ওই যে আমরা জানি এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের মধ্যে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে অজ হয়। বুঝতে পারছো? যেহেতু শিখা সিঙ্গুলার নাম্বার সেই কারণে কি হবে অজ হবে। এ স্টুডেন্ট, এস টি সরি এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি। ওকে, তাহলে এটাই। তাহলে বুঝতে পারছো যে এখানে আসলে কোন পরিবর্তনের কথা আমরা বলতেছি? বুঝতে পারছি? ক্লিয়ার? কি জন্য পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে টেন্সগত পরিবর্তন আমাদের চলে গেল। ক্লিয়ার? এখন এখানে আমরা পার্সনের পরিবর্তনটা একটু দেখবো যে পার্সনের আসলে কিভাবে পরিবর্তন হয়। ওকে, কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছিলাম ওই যে শিখাটাকে আমরা কি বানাইলাম, যে হচ্ছে সি বানাই ফেলছি। এখান থেকে আমরা একটু এই যে মনে করো যে এখানে কি আছে ফার্স্ট পার্সন আছে না? কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা নিচে লিখছি যে ফার্স্ট পার্সন কাকে ফলো করে? ফার্স্ট পার্সন ফলো করে হচ্ছে কি সাবজেক্টকে। ফার্স্ট পার্সন কাকে ফলো করে বলতো? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা বলতো? রিপোর্টিং ভার্ব হচ্ছে এই সেইড, এই সেইডের সাবজেক্ট কোনটা? শিখা। তাহলে এই আই, আই কাকে ফলো করবে? বলে শিখাকে ফলো করবে। তাহলে ফার্স্ট পার্সন কাকে ফলো করলো? বলে সাবজেক্টকে ফলো করলো। তাহলে এই শিখার হচ্ছে প্রোনাউন কি হবে? সি হবে। প্রোনাউন কি হবে? শিখার প্রোনাউন কি হবে বলো তো? সি হবে। ওকে, তাহলে এই যে ফার্স্ট পার্সন কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। এখানে যদি সেকেন্ড পার্সন ইউ থাকতো তাহলে কাকে ফলো করতো? এই যে অবজেক্ট মিকে ফলো করতো। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি? ওকে, তাহলে এই আইটা কাকে ফলো করলো? শিখাকে ফলো করলো। শিখাকে ফলো করার পরে কি হলো যে আই ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্টকে ফলো করছে, কিন্তু এটা যদি সেকেন্ড পার্সন যদি ইউ হতো তাহলে অবজেক্টকে ফলো করতো। আর যদি এখানে থার্ড পার্সন থাকতো, ঠিক আছে, হি বা দে বা এই টাইপের কিছু থাকতো তাহলে কাউকে ফলো করতো না। আমরা যেমন নিচে লিখছি ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে আইটা একটা ফার্স্ট পার্সন এবং রিপোর্টিং ভার্বের কাকে ফলো করবে? সাবজেক্ট শিখাকে ফলো করবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে এখানে হচ্ছে কি আমরা যদি এটাকে করি তাহলে এই শিখার পরিবর্তে কি আইটা শিখাকে ফলো করার পরে শিখার পরিবর্তে কি হবে বলতো? সি হবে। কি হবে? সি। আর যেহেতু টেন্সগত পরিবর্তন, টেন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেটাকে আমাদের কি হয়ে যাবে বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। কি জন্য? কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে গিয়ে হচ্ছে কি রিপোর্টেড স্পিচে গিয়ে সেটা কি হয়ে যায়? পাস্ট টেন্সে রূপান্তরিত হয়। তাহলে সি এর সাথে কি হবে? এমটা কি হয়ে যাবে? অজ। সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে অজ হয়েছে। যদি হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে প্লুরাল নাম্বার হতো তাহলে কি দিতাম আমরা? ওয়ার দিতাম, এ স্টুডেন্ট। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে যদি তাহলে এখানে যদি এরকম লেখা থাকলো শিখা সেইড টু মি, শিখা আমাকে বলেছিল ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সেক্ষেত্রে কি হতো বলতো? তাহলে এখানে কি হতো? এই ইউ সি এর জায়গায় কি হতো বলতো? শিখা টোল্ড মি দ্যাট, সি এর জায়গায় কি হতো বলতো? এই ইউ কাকে ফলো করতো তখন বলতো?
ইউ সাবজেক্টকে তাহলে শিখলেই ফার্স্ট হতো। পারসন সাবজেক্টকে, ইউ কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ইউ হচ্ছে ফার্স্ট পারসন। ইউ ফার্স্ট পারসন, আমি বলছিলাম আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর বাদ বাকি হ্যাঁ পৃথিবীতে যা কিছু আছে থার্ড পারসন। তাহলে ইউ আমি আমরার মধ্যে পড়ে না তুমি তোমরার মধ্যে পড়ে? তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, কারণ আমি আমরা ফার্স্ট পারসন, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে ইউটা তুমি তোমরার মধ্যে পড়তেছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? মিকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, আই দিছিলাম ফার্স্ট পারসন, সেটা সাবজেক্ট শিখাকে ফলো করছিল। আর সেকেন্ড পারসন হচ্ছে এই যে সেইড রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্ট সাইট হচ্ছে মি, এই কারণে হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে এখানে কি মি। সেকেন্ড পারসন তাহলে কাকে ফলো করবে? মিকে ফলো করবে। মিকে ফলো করার পরে এখানে কি হয়ে যাবে? মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, আর যদি এখানে কি থাকতো? হি থাকতো, যেমন হি ইজ এ স্টুডেন্ট, যদি এখানে থাকতো হি ইজ হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তো আমরা বলছি কি থার্ড পারসন কাউকে ফলো করে না। থার্ড পারসন কি কাউকে ফলো করে না। সেক্ষেত্রে কি হতো? থার্ড পারসন এই যে এখানে যদি হি থাকতো তাহলে এইটা কাউকে ফলো করে না, তাহলে হিটা হি হইতো। ওকে, হি এর কোনো পরিবর্তন হতো না, তাহলে কি হতো? হি ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে কিছু সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো কিন্তু তোমাকে হচ্ছে ন্যারেশন করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি এবং পজিটিভ ফর্ম হচ্ছে মাই। উই এর অবজেক্টিভ ফর্ম উই, সাবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্টিভ ফর্ম আস, পজিটিভ ফর্ম আওয়ার। শি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার আর পজিটিভ ফর্ম হার। আর হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম আর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। দে, দের হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, অবজেক্টিভ ফর্ম দেম এবং পজিটিভ ফর্ম দেয়ার। ইট, ইট সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম ইট, কোনো পরিবর্তন নাই, ইটস হচ্ছে পজিটিভ ফর্ম। এখানে যদি যে কোনো ধরনের নাম হতো, যদি এখানে শিখা বা সমা যাই বলো না কেন, সেক্ষেত্রে এই নামের কিন্তু কোনো পরিবর্তন হতো না। তাহলে সাবজেক্টিভ ফর্ম যেমন শিখা, অবজেক্টিভ ফর্মও শিখা, পজিটিভ ফর্ম হচ্ছে শিখাস, পজিটিভ হতো। ওকে, এরকম।